বেলা নয় ভুল, সে আমার চড়ুই হয়তো, কিন্তু জানেন এমপি মশাই, আমি অনেক পরে জেনেছি লিয়া মেয়েটি পৃথিবীতে নেই। তার ঘটনাটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। আপনার ভাগ্যটা খুবই ভালো, এই বয়সে এসেও দাবার রানী জিতে নিলেন। তবে আমি জানতাম না 4 বছর আগেই রানীকে আপনি খাতা কলম সহ চারদিক থেকে আপনার রংমহলে আবদ্ধ করেছেন। এটা আমি কয়েকদিন আগেই জেনেছি। আপনি সত্যিই জিতে গেছেন, তবে আমি আমার হারটা মেনে নিতে পারছি না। জাংকুক মুচকি এসে দাঁড়িয়ে গেল, বলল, সিদ্ধান্ত কি নেবে সেটা তোমার উপরে নির্ভর। জাংকুক তার ল্যাপটপ সহ ফাইলটা ইয়ুঙ্গির দিকে এগিয়ে দিল। মিনিট 5 পিন পতন নীরবতা চলল তাদের মাঝে। ইয়ুঙ্গি গম্ভীর গলায় বলল, তার মানে আপনি জানতেন সবই? চাইলে তোমাকে আরো আগেই ধরতে পারতেন, কিন্তু করলেন না কেন? জাংকুক এত কাঁচা খেলোয়াড় না, কাঁচা খেলোয়াড় হলে এত কম বয়সে রাজনীতিতে আসতো না। কিন্তু মিনি ইয়ুঙ্গিও কম না, প্রতিপক্ষ হিসেবে তুমি দারুণ। তুমি ঠিকই তোমাকে চারদিক থেকে কভার করে রেখেছিলেন। আমি তোমার পরিচয় বাদে সবকিছুর প্রমাণ নিজের কাছে রেখেছিলাম। তারপর মল থেকে শুরু করে বিয়ে বাড়ির সেন্টার সহ চোরের সামনে আসা পর্যন্ত প্রতিটি পদক্ষেপের প্রমাণ আমার কাছে আছে। এখানে আছে, দেখো। আমার এত সূক্ষ্ম চাল আপনি ধরে ফেলেছেন। আপনি যতটা উপর থেকে নিজেকে দেখান তার চেয়েও গভীর জলের মাছ। আমি জাংকুক কিম। কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আমার নামে আড়ি পেত, খবর আরো বেশি জানতে পারবে। রাজনীতির রংমহল উৎপন্ন যে বংশের রঞ্জে রঞ্জে, সেখানে তুমি খুবই নিতান্তই একটা সত্যি। এসব প্রমাণ দিয়ে তো আমাকে রুখতে পারবেন না, তাহলে এগুলো? আমি জানি এসব প্রমাণ দিয়ে তোমার কিছুই করতে পারবো না। তবে তোমাকে এখানে ডেকেছি দুটো কারণে। প্রথমত, আমি চাই না তুমি আমার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ দেখো। আর দ্বিতীয়ত, যাকে বেলা বলছো সে কি তোমাকে চায়? ইয়ুঙ্গি মুচকি হাসি দিয়ে বলে উঠল, আমি আপনার কথা বুঝেছি। আপনি চাচ্ছেন আমি কোনো রকম দ্বিধা ছাড়াই সরে দাঁড়াই। হ্যাঁ, আমি বেলার সাথে শেষ সাক্ষাতের সময় থেকে অনেক ভেবেছি। পরিশেষে আমিও সিদ্ধান্ত নিয়েছি, আমি না হয় দূর থেকেই ভালোবাসি। একপাক্ষিক সুন্দর ভালোবাসা, আমার পবিত্র ভালোবাসা। তবে বেলার সাথে শেষবার আবারও দেখা করব আমি, শেষবার। জাংকুক মুচকি হাসলো। রক্তহীন এক নীরব যুদ্ধে সে জয়ী হয়েছে। সে চায় না এর কারণে জেনের জীবনে কোনো প্রভাব পড়ুক। তাই তো এবারে প্রন্থটা অন্যরকম ভাবে অবলম্বন করেছে। সবসময় ক্ষমতা দিয়ে জয়ী হওয়া যায় না, কিছু সময় ভিন্ন পথ বেছে নেওয়া দরকার। ইয়ুঙ্গি হঠাৎ করে এগিয়ে এসে জাংকুককে জড়িয়ে ধরল। তাতে জাংকুক কিছুটা হতভম্ব হয়ে গেল। ইয়ুঙ্গি জাংকুকের কানে ফিস ফিস করে কিছু বলল। তাতে জাংকুক চমকে উঠল। তারপর একটু জোরে বলল, আমার বেলাকে রাজরানীর মতো আগলে রাখবেন মিস্টার জিওন। না হয় কখনো যদি জানতে পারি আমার বেলা কষ্টে আছে, সেই দিনই বেলাকে উঠিয়ে নিয়ে যাব, আপনার 4 বাচ্চার মা হয়ে গেলেও। ইয়ুঙ্গির চোখে জল ছলছল করছে। জাংকুক জানে এই ব্যথাটা নিরাময়হীন। দুজনে কেউ একজন জিতবে, কেউ কাঁদবে। পুরুষ অতি সহজে কান্না করে না, যতক্ষণ না খুব শখের কিছু ত্যাগ করে। ইয়ুঙ্গি তার দলবল নিয়ে চলে গেল। জাংকুক শুধু যাওয়ার প্রাণে তাকিয়ে রইল। মিন বাড়ি, নাম যেমন দেখতেও ঠিক সেই রকম। চারদিকে বড় বড় দেয়ালে আবিত্র দোতলা বিশিষ্ট একটি ডুপ্লেক্স বাড়ি। প্রথম দেখায় যে কেউ বলবে নিশ্চয়ই কোনো না কোনো বিশিষ্ট লোকেদের বাড়ি। তবে মিনি ইয়ুঙ্গিরা বিশিষ্ট লোকেদের থেকে কম নয়। এরা আজ জেনের শ্বশুর বাড়িতে এসেছে। মিন বাড়ির লোকেরা তাদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি। খাওয়া দাওয়ার শেষে তের এবার খুব করে মন চাইল বাড়িটা ঘুরে ঘুরে দেখার, তাই ঘুরে দেখতে লাগলো। ঘরের প্রতিটি জিনিস যেন মনের মাধুর্যতা দিয়ে সাজানো হয়েছে। দেখতে দেখতে প্রায় অনেক কিছুই দেখে ফেলল। তাই গন্তব্য এখন এখানে থাকতে দেওয়া নিজের রুমে যাওয়া। ঘড়ির কাঁটায় 10:30টার উপরে, কিন্তু তে পড়লো একটু দ্বিধাদ্বন্দ্বে। কারণ এত বড় বাড়িতে সে ভুলে গিয়েছে কোনটা তার রুম। এখন নিচে কেউই নেই, তাই নিজেই নিজের রুম খুঁজতে বের হলো। তখন ঘুরতে ঘুরতে একটা রুমের ভিতর উঠে দিল। তে ভাবলো অনেকটাই তাকে দেওয়া সেই রুমের মতো। তাই খুব খুশি হয়ে রুমের ভিতর প্রবেশ করল। অনেক ক্লান্তি থাকার কারণে দরজা আবজানো রেখে বিছানার উপর শুয়ে পড়ল। মিনিট 5 পর গায়ের ওড়নাটা পাশে রেখে বিছানা ঠিক করল। বিছানা ঠিক করে তার আনা জামা কাপড়গুলো খুঁজতে লাগলো। কি ব্যাপার, বিছানার পাশেই তো জামা কাপড় রেখেছিলাম। এরে আমার জামা কাপড় কোথায়? আমার মোবাইলও তো নেই, এখানে তো চার্জ দিয়ে রেখে গিয়েছিলাম। হায়, তবে কি ভুল রুমে এসে পড়লাম? হঠাৎ কেউ ধপাধপ করে দরজাটা একটু জোরে খুলে ভেতরে প্রবেশ করল। আচমকার শব্দে তে কেঁপে উঠল। সাথে সাথে ওড়নাটা গায়ে পেঁচিয়ে কে এসেছে সেদিকে তাকাতেই 440 ভোল্টেজ কারেন্টের শক খেল। সেই মানুষটিও তেকে দেখে চোখ বড় বড় করে তাকালো। তখন তে তুতলাতে তুতলাতে বলল, আপনি আবার?
বেলা, সত্যিই তুমি? আমার রুমে তুমি কি করছো? তুমি আমাদের বাড়িতে কি করছো? এটা নিশ্চয়ই আমার ভ্রম নয়। এখন আর আমাদের সময় আসবে না। আমি তোমাকে বলতে পারবো না মনের কথাগুলো, বলতে পারবো না। বেলা, শুনছো? তবে এখন কোন সময়ের অদ্ভুত তুমি আমার সাথে দেখা করতে এসেছো? এতক্ষণেতে অবাক হওয়ার অষ্টম আকাশে উঠে গেছে। বলে কি, এটা তার রুম? কে সে? তবে কি তিনি এই বাড়ির কেউ? তার সাথে কোনো তালমেল এই বাড়ির সঙ্গে আছে? এটা আপনার রুম? মিথ্যা কথা বলার জায়গা পান নাই? অন্যদিন হলে আমি আপনাকে ভয় পেতাম, তবে আজ আর পাই না। কিন্তু আমি এখন চিৎকার দেব। ভাইয়া আর সুবিন ভাইয়াও আছে, আপনার কথা তারা জানে। আজ হাতে নাতে ধরবে, শয়তান মার্কা বেড়া মানুষ কোথাকার। এর কথায় ইয়ুঙ্গি জুড়ে হেসে দিল। পরক্ষণেই মনে পড়লো এই বেলা তো তার নয়। তখন বুকটা কেঁপে উঠল। ইয়ুঙ্গি কিছু বলার আগেই জ্যানি রুমে ঢুকে সাথে সাথে বলে উঠল, ভাইয়া আপনি এসেছেন? আরে পি, তুই এই রুমে কেন? তুই কি ভাইয়াকে চিনিস নাকি? তুই অবাক হয়ে বলল, তুমি এই লোকটিকে চিনো? হ্যাঁ, চিনবো না কেন? উনি আমার ফুপু শাশুড়ির ছেলে, মিন ইয়ুঙ্গি, আমার ফুপাতো দেবর। এবার তের যেন দম আটকে আসলো, কিছু বলতে পারলো না। তখন জ্যানি বলল, ভাইয়া আপনি ফ্রেশ হন, আমি খাবার দিচ্ছি। এইতে চল এখান থেকে, তোর রুমে চল। আমি খাবো না, খেয়ে এসেছি, কষ্ট করার প্রয়োজন নেই। তে ইয়ুঙ্গির দিকে একদিনে তাকিয়ে হিসাব মিলাচ্ছে। তখনই জ্যানি এগিয়ে এসে তার হাত ধরে টেনে রুমের বাইরে নিয়ে যেতে লাগলো। দরজার কাছে যেতে ইয়ুঙ্গি বলল, বেলা, 11টার দিকে একটু ছাদে এসো, হয়তো শেষ কথা। কথাটা ইয়ুঙ্গি আসতেই বলল, তাই জ্যানি আর শুনতে পেল না। তেকে নিয়ে ওখান থেকে চলে এলো। রাত 11টা। তে রুম থেকে বের হয়ে আস্তে আস্তে ছাদের দিকে এগিয়ে গেল। ছাদে উঠতেই চোখ আটকে গেল ইয়ুঙ্গি নামক পুরুষটার দিকে। ভাবলো পুরুষটি সত্যিই সুন্দর। এমন লগ্নে যে কোনো রমণী তার মায়ায় পড়তে বাধ্য। তবে এই লগ্ন তার জন্য নয়। তার মন বাগানে প্রথম থেকে তার জাঙ্কুক ভাইয়ার বসবাস। ইয়ুঙ্গি গভীর দৃষ্টি দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, আর জ্যোৎস্নার আলো তার মুখমণ্ডল আলোকিত করে রেখেছে। তে ধীরে স্থির পায়ে হেঁটে ইয়ুঙ্গির দিকে এগিয়ে এলো। বেশ কিছু দূরত্ব নিয়ে দাঁড়ালো। এর মধ্যে ইয়ুঙ্গি পেছনে না তাকিয়ে বলল, বেলা, এত ভয় পাও আমাকে? কিন্তু কেন? আমাদের তো আর সময় মিলবে না। সময় ফুরিয়েছে সেই কখন। লগ্ন কেটেছে আরো এক ধাপ। মন ও মস্তিষ্ক যুদ্ধ শেষে তোমার আগমন। তবে এত নির্ঝরতা কেন? তে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ইয়ুঙ্গি আবারও বলল, বেলা, শুনছো? আমাকে নিয়ে এত ভেবো না। তুমি সত্যি জাঙ্কুকের চাঁদের আলো। আমি মনে হয় বামন হয়ে চাঁদে হাত বাড়িয়েছি, তাই না? আপনি এগুলা বলার জন্য আমাকে ডেকেছেন? আমার আপনাকে কিছু বলার আছে মিস্টার মিন ইয়ুঙ্গি। এবার ইয়ুঙ্গি তের দিকে ঘুরে তাকালো, মুখে মলিন একটা হাসি দিয়ে বলল, আমি জানি বেলা তুমি কি বলবে। তোমাকে বলতে হবে না। আমি তোমার না বলা কথাগুলো না হয় সদরে গ্রহণ করলাম। জানি আমার আশেপাশে আসাটাও তুমি মেনে নিতে পারো না। তো চলো একটু দোলনাটায় বসি। আসো, দূরত্ব বজায় রেখেই বসবো। বলছি তো, শেষ কথা, শেষ মুহূর্ত, শেষ স্মৃতি, তা একটু সুন্দর অভিজ্ঞতা হয়ে না হয় শেষ হোক। একটু জোরপূর্বক হাসি দিল। বুঝলো না এই কথার মাঝে কি ছিল। তাই দোলনাটার কাছে গিয়ে এক কোণে বসে পড়ল। ইয়ুঙ্গিও অপর কোণে বসলো। পেগির মাঝে 2-3 হাত দূরত্ব। তখন তে বলল, বলুন, কি বলবেন? এত তাড়া কিসের বেলা? একটু সময় দাও। অনুভূতিগুলো বন্দি খাঁচায় বন্দি করেছি। কিছু অনুভূতিগুলো জীবন্ত দাফন দিচ্ছি। কিছু অনুভূতিগুলোকে আড়ালের জলে স্রোতে ভাসিয়ে দিচ্ছি। একটু না হয় সময় দাও। বলেই বড় একটা নিঃশ্বাস ছাড়ল। তখন তে বলতে লাগলো, মিন ইয়ুঙ্গি, জানেন জীবনে ভুল মানুষের প্রেমে পড়া উচিত নয়। প্রেমে মানুষ পড়তেই পারে, ভালো লাগতেই পারে, তাই বলে না জেনে ভালোবাসা উচিত নয়। সত্যি বলতে আপনি সব দিক থেকেই পারফেক্ট। তবে আমি জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। বুঝজ্ঞান হওয়ার পর থেকে যেই পুরুষটাকে রোজ কল্পনায় আঁকতে পছন্দ করতাম, পাবো না জেনেও পাওয়ার আরজি রবের নিকট করতাম। এত বাধা বিপত্তির পর যখন তাকে পেয়ে গেলাম, তখন কি করে তাকে না চাই বলেন? কি করে তাকে ছাড়া বেঁচে থাকি বলেন? আমার অস্তিত্ব যার থেকে শুরু, আমি তাতেই বিলীন হতে চাই। একটু থেমে দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগলো, তার আমার বয়সের পার্থক্য 14 বছরের। বিয়ে হয়েছে আজ থেকে 4.5 বছর আগে, সমাজ স্কুলের অনুকূলে। অথচ সে চাইলেই পারতো এই বিয়েটাকে না মেনে নিতেন। এতদিনে অন্য একটা মেয়েকে বিয়ে করে বউ বাচ্চার সংসার করতেন।
এত কিছু স্যাক্রিফাইস করেছে, যে পুরুষটা যার যৌবনের একাংশ লন্ডভন্ড করেছে তার সরয়ের জন্য, তাকে কি করে ভুলি বলেন? যে আমাকে এত বেশি ভালোবাসে, এতটাই যে আমার থেকে দূরে সরেছে শুধুমাত্র আমার ক্যারিয়ার, আমার শরীরের সবকিছু ঠিক রাখার জন্য, আমার অজান্তে আমার ভালো রাখার জন্য তার ভালো থাকা বিসর্জন দিয়েছেন। তার সাথে তুলনায় আপনি নিতান্ত ধুলোবালির মতো। আপনি হুট করে জুড়ে এসেছেন, আর আমি নামক প্রিয় তোমাকে সে নিজ হাতে গ্রহণ করেছেন। এই যে আপনার এত ব্যথা, হৃদয় মাঝারে এত ঝড় বৃষ্টি, একতরফা ভালোবাসার হৃদয় বিধারক যন্ত্রণা আমাকে একটুও কষ্ট দিচ্ছে না, সত্যি বলছি একটুও না। অথচ এগুলো আপনি আমার জন্য অনুভব করছেন। উল্টো আমি চাচ্ছি আপনি আমার জীবন থেকে সরে দাঁড়ান। আপনি নামক অস্তিত্ব আমার আর জাগো ভাইয়ের জীবনে না থাকুক। যেমন করে ডায়েরির একটা পাতাকে ছিঁড়ে ফেললে সেটা হারিয়ে যায়, ঠিক সেভাবেই। ইয়ুঙ্গি জুড়ে হেসে উঠল, তবে এই হাসি অন্যান্য বারের চেয়ে ভিন্ন। তে তার দিকে তাকালো, দেখলো তার চোখ ছলছল করছে। সেই পাতাটা তো হারিয়ে যায়, কিন্তু ছিঁড়ে যাওয়ার সেই দাগটুকু কি করে মুছবে বেলা? তুমি না চাইলেও তোমার জীবনের স্মৃতির খুবই ছোট্ট একটা অংশ হয়ে আছি আমি। এই সত্যিটা কি সত্যি মুছে ফেলা যায়? এটা ঠিক আমাদের সময় কখনোই আসেনি। প্রতিবারই এই সময়টা ছিল না ছুঁয়ে দেখার মতো পবিত্র। আমাদের একটা গল্প হতে পারত, কিন্তু সৃষ্টি লীলা খেলা বড়ই অদ্ভুত। গল্প হয়েও হলো না। তবে ভয় পেও না বেলা, আমি সময় করে আর আসবো না। তে আর বসে থাকতে পারলো না। ইয়ুঙ্গিকে সে যতটা খারাপ ভেবেছিল সে ততটাও নয়। কেন যেন তার জন্য মায়া কাজ করলো, তাই বলল, প্রতিটা মানুষের জীবনে কেউ না কেউ আসে, আপনার জন্য উত্তম কেউ আসবে, একটু না হয় অপেক্ষা করুন। আমরা সবসময় ভুল সময় ভুল মানুষের প্রেমে পড়ি, কিন্তু মন এবং মস্তিষ্ক উভয় ভালোবাসে সঠিক মানুষকে। আমার জন্য যেমন জাগুক ভাইয়া সঠিক, আর আমি তার জন্য। আপনার জন্য কেউ আসবে। আর হ্যাঁ, আমি এই কথা এবং আপনার কথা জাগুক ভাইয়াকে জানাবো না। আমি আশা করছি জানিয়াপুর জীবনে এই চরিত্রের কোনো প্রভাব পড়বে না। কিছু জিনিস আড়ালে থাকাই সুন্দর। বলিতে যাওয়ার জন্য পা বাড়ালো। দু এক কদম হাঁটতে ইয়ুঙ্গি বলল, বেলা শুনছো? তে থমকে দাঁড়ালো। এই গল্পটা আমাদের নয়, এই সময়টুকু আমাদের নয়, তবে এই লগ্নটুকু আমাদের। ধন্যবাদ তোমাকে আমার অতৃপ্তির এক তৃপ্তি মেটানোর জন্য, আমার সাথে বিরহের এক জ্যোৎস্নার রাতের কিছুটা লগ্ন কাটানোর জন্য। ভালো থেকো। অবশ্য জাগুক তোমাকে ভালোই রাখবে আমি জানি, তবুও। তবে আমাদের আর দেখা হওয়ার সম্ভাবনা নেই, তাই তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমি জানির জীবনে এইসবের কোনো প্রভাবই ফেলবো না, এতটাও খারাপ নই আমি। তবে বেলা ভবিষ্যতে যদি কোনো এক লগ্নে দেখা হয়, আবার এক মিষ্টি সাক্ষাতের অপেক্ষায় থাকবো। ভালো থেকো। এই গল্পটা সত্যি আপনার আর আমার নয়, গল্পটা আমাদের, আমার আর জাংকুকের। জাংকুকের আবদ্ধ রংমহলের, জাংকুকের সরোয়ের। তবে আমি আল্লাহর নিকট দোয়া করব আপনার গল্প আর সময়টা যেন খুব তাড়াতাড়ি আসে। ভালো থাকবেন। বলি ছাদ থেকে চলে এলো। এই চলে যেতে ইয়ুঙ্গি আবারও খোলা আকাশের দিকে তাকালো। সাথে সাথে চোখ জোড়া থেকে জল গড়িয়ে পড়লো। মনে মনে বলল, গল্পের অংশ ছিলাম, হয়তো সারা জীবনই থাকবো। ভালো থেকো বেলা। এই নামটা আর ডাকা হবে না, তোমাকে রোজ করে দেখা হবে না, তবু তুমি আমার মনে শ্রদ্ধতম ভালোবাসার একাংশে থাকবে। ভালো থেকো। এই গল্পের জাংকুকের সরোই। এই বিছানায় এসে গায়ে দিয়েছে, মনে এক অদ্ভুত শান্তি লাগছে। তবে যতই শক্ত কথা বলে আসলো না কেন, মনে মনে সত্যি ইয়ুঙ্গির জন্য খারাপ লাগছে তার। বেশ কিছুক্ষণ ধরে বিছানায় শুয়ে আছে, ঘুম আসছে না। হঠাৎ করে মোবাইলটা বেজে উঠলো, তাই আড়মোড়া দিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখলো রাত প্রায় 12:30টার বেশি। আর এখন জাংকুক তাকে কল দিয়েছে, তাও ভিডিও কল। তা দেখতে দেখতে একবার কল বেজে কেটে গেল। এই রুমের লাইটটা অন করতে জাংকুক আবারও কল দিল, তাই দ্রুত কল রিসিভ করে সাথে সাথে ধরেছে বলে আলহামদুলিল্লাহ বলে উঠল। জাংকুক তের দিকে চোখ নিভু নিভু করে তাকিয়ে আছে। তে 32 পাতি দাঁত বের করে বলল, হয়েছে কি এভাবে তাকিয়ে আছেন যে? ইডিয়ট, তোকে ভিডিও কল দিয়ে কখনোই সালাম পাইলাম না। সেবার বলেছিলি বিসমিল্লাহ, এবার কি বললি আলহামদুলিল্লাহ। কেন, তোর আমার দ্বিতীয়বার বিয়ে হয়েছে বলে, নাকি তুই আমার টুইন বাচ্চার মা হয়েছিস? তখন তে ঠোঁট উল্টিয়ে বলল, আপনি মাঝরাতে আমাকে এইসব গন্ধমার্কা কথা বলার জন্য কল দিয়েছেন? লজ্জা করে না আপনার একটুও না, এত ছোট্ট একটা মেয়েকে গন্ধ গন্ধ পচা পচা কথা শোনাতে?
জাঙ্কুক সুরে হেসে বলল, বিয়ে করে বউ নাই পাশে, ঘুম আসবে কি করে? চড়ুই, তুই আজ ওই বাড়িতে আমাকে না জানিয়ে কেন গিয়েছিস? আমি কিন্তু রাগ করেছি। আমি আপনাকে বলার জন্য আপনার পাশে ঘুরঘুর করছিলাম, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না, উল্টো ল্যাপটপ আর ফাইল নিয়ে চলে গেলেন। আপনি রাগ করবেন কেন? আমি করব। আমি একদিন আপনার সাথে কথা বলার জন্য কতখানি ছটফট করেছি জানেন? গলা কাটা মুরগির মতো ছটফট করেছি। আপনার তো আমার প্রতি খেয়ালই নেই। এত পাষাণ হৃদয়ের আপনি। চড়ুই, আচ্ছা সরি, কিন্তু খবরদার আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবি না, না হয় এখন ওই বাড়িতে গিয়ে তুলে নিয়ে আসবো। তাছাড়া আমি পাষাণ হৃদয়ের ব্যক্তি, কালকের পর দেখবো কে কেমন, কে কতখানি ভালোবাসে। তীর ভ্রু কুঁচকে গেল, ভাবলো উনি কি বলতে চাইছেন। কালকের পর মানে কিছু জিজ্ঞাসা করবে তার আগে জাঙ্কুক বলল, চড়ুই, অনেক রাত হয়েছে, ওই বাড়িতে কোনো সমস্যা হয়েছে? এমন কিছু ঘটেছে যা আমার জানা একান্তই প্রয়োজন। এবার একটু থমকে গেল, ভাবলো জাঙ্কুক কি কোনো কিছু আঁচ করতে পেরেছে, তাই ঘটনাটা আড়াল করে বলল, না, কোনো সমস্যা নেই, এই বাড়ির লোকজন খুবই ভালো। আমরা অনেকটাই লাকি জাঙ্কুক ভাইয়া, জানি আপু ভাগ্য করে এমন শ্বশুর বাড়ি পেয়েছি। আর হ্যাঁ, আমরা কাল সকাল সকালই আমাদের বাড়িতে চলে আসবো। জাঙ্কুক একটা স্নিগ্ধ হাসি দিল, এতে সেই হাসির ক্রাশ খেয়ে গেল। কাল তো আসবি তাই না? অনেক রাত হয়েছে, চড়ুই, ঘুমিয়ে পড়। ফোনের স্ক্রিনে টপাটপ চুমু খেয়ে নিয়ে আবারও বলল, গুড নাইট চড়ুই, বউ ছাড়া আরো এক রাত কোলবালিশের সাথে, তবে হয়তো শেষ রাত। বলেই কল কেটে দিল। জাঙ্কুকের কাণ্ড দেখে তীর খুব হাসি পাচ্ছে। মন খারাপ ছিল, মনটা ভালো হয়ে গেল, তবে জাঙ্কুকের শেষের কথাটা বুঝে উঠতে পারল না। আর একটি সুন্দর দিনের আগমন, তাই তার মনটাও ফুরফুরে। আজ বিকেলে তার কিম বাড়িতে ফিরে এসেছেন। বাড়িতে আসার পর থেকে সবার মধ্যে টুকটাক একটু শোরগোল দেখতে পেল, কিন্তু বিষয়টা কি সেটা বুঝে উঠতে পারল না, কারণ কেউই তাকে কিছু বলছে না। যে যার মতো করে বাড়ির বাইরে যাচ্ছে, এটা সেটা কত কিছু করছে। তাইতে মুখটা একটু ভার করে ড্রয়িং রুমের সোফায় বসে রইল। হঠাৎ করে নেন্সি তার পাশে এসে বসে বলল, কি গো এমপির বউ, আজ তো তোমার খুশিতে চার পায়ে লাফানোর কথা, মন ভার করে বসে আছো কেন? ঠোঁট উল্টিয়ে বলল, আমি তো জানি না বাসায় কিসের শোরগোল হচ্ছে, কেউ তো আমাকে পাত্তাই দিচ্ছে না। নেন্সি হেসে বলে উঠল, সকালে এমপি সাহেব বারণ করেছে তোমাকে বলতে, তাই কেউ বলতেছে না। তবে তোমার এই অবস্থা দেখে আমার কষ্ট হচ্ছে। শোনো, কাল এমপির জন্মদিন, সবাই তাকে সারপ্রাইজ দেবে। কি, কাল ওনার জন্মদিন আর আমি ভুলে গিয়েছিলাম? ইস, কত বড় শয়তান মার্কা বেডা মানুষ, কাল কল দিয়ে বলেও বলল না। তীর মন খারাপ হয়ে গেল, মনে মনে বলল, এখন আমি আজকের মধ্যে গিফট জোগাড় করব কিভাবে? আমার কাছে তো তেমন টাকাও নেই, তার মধ্যে বাসায় ভাইয়ারও নেই। ধ্যাত, ভাল লাগে না। ঘড়ির কাঁটায় ঠিক 11:45, 12টা বাজতে আরো 15 মিনিট বাকি। জাঙ্কুক বাড়ি ফিরেছে ঘন্টা খানেক আগে। তীর রুমে চুপচাপ বসে বসে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। এর মধ্যে দরজা টোকা পড়ল। কি গো এমপির বউ, বের হও না কেন? সবাই তো ছাদে গেছে, তোমাকেও যেতে বলেছে। আসছি, যাও তুমি। নেন্সি মুস্কি হেসে চলে গেল। তেও একটু পরিপাটি হয়ে ছাদের দিকে রওনা দিল। ছাদে উঠতেই অবাক হয়ে তাকালো। ছাদটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, একদম অন্যরকম একটা মহল ফুটে উঠেছে। ছাদে সবাই আছে, সবার হাতে টুকিটাকি গিফটের প্যাকেট। তেও ভাবলো একমাত্র তার হাতটাই খালি, তাই ঠোঁট উল্টে কান্না করতে ইচ্ছে করছে তার। তারপরও সবার সাথে গিয়ে দাঁড়িয়ে রইল। তখন জাঙ্কুক ছাদে প্রবেশ করতে তার উপর লাইটের ফোকাস পড়ল, সাথে গোলাপ ফুলের পাপড়ি। তে তাকালো জাঙ্কুকের দিকে। আজ তার কাছে জাঙ্কুককে অনেক বেশি সুন্দর লাগছে। জাঙ্কুক সাদা একটা টি শার্ট আর ট্রাউজার পরে আছে, পরিপাটি নেই একদমই, চুলগুলো এলোমেলো, ঠোঁটে হালকা মিষ্টি হাসি। জাঙ্কুকের নজর তের উপর পড়তে চোখ নামিয়ে নিল। তখন জাঙ্কুক সবার মাঝে এগিয়ে এলো। ঘড়ির কাঁটায় 12টা বাজতেই জাঙ্কুক কেক কাটলো, সাথে সাথে হাত তালে দিয়ে তাকে বার্থডে উইশ করলো। তেও সবার সাথে তাল মিলাচ্ছে। সবার গিফট দেওয়া শেষ। জাঙ্কুক তের সামনে এসে দাঁড়াতেই তে মাথা নিচু করে মিনমিনিয়ে বলল, আপনার গিফট আমি কাল দেব, সবাই তো আজকে দিল, আমি একটু ব্যতিক্রম ভাবেই না হয় কাল দেব। বলি তার কাছে থাকা চকলেট দুটো এগিয়ে দিয়ে আবারও বলল, এগুলো নিন, এগুলো আপনার টেম্পোরারি গিফট। তের কথা শেষ হতেই এই মহলে হাসির রোল পড়ে গেল। তে
তের খুবই লজ্জা লাগছে। আজ জাঙ্কুকের জন্মদিন, অথচ সে সবার শেষে জেনেছে। তাই মাথা নিচু করতে জাঙ্কুক নির্লজ্জ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি এগুলো এই টেম্পোরারি গিফট আইটেম চাই না, আমি আমার উপযুক্ত গিফট চাই, দে। বলেই হাত বাড়িয়ে দিয়ে বলল, আর যদি না দিতে পারিস তাহলে আমি নিজ দায়িত্বে নিয়ে নেব, তখন আবার কিছু বলতে পারবি না। বলেই বাঁকা হাসি দিল। তে মুখ ভার করে বলল, আমি এখন কোথায় থেকে গিফট দেব? আপনার কাছে কি এমন নেই? সবই তো আছে। আমি আর কিছু বলার আগেই জাঙ্কুক থেকে সবার সামনে পাছা কোলা করে তুলে নিল। তার এমন কাণ্ডেতে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তখন জাঙ্কুক থেকে কুলে নিয়েই বলল, সবাইকে ধন্যবাদ সারপ্রাইজ দেওয়ার জন্য। অনেক ক্লান্ত আমি, ঘুম পেয়েছে। চলবো, আজ থেকে কুলবালিশ বাদ, উপোস ভাঙচুর করতে হবে। তাছাড়া আমার জন্মদিনে তোর গিফট দেওয়া বাকি আছে। এর থেকে বড় গিফট আর কি হতে পারে? জাঙ্কুকের কথায় বাড়ির বড়রা দ্রুত এটা সেটা বলে মহল ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে। একটু ছোটার জন্য ধস্তাধস্তি করতেই জাঙ্কুক তার সেই বিখ্যাত ডায়লগটা ছাড়লো, দেখো মেয়ে, আমি কিন্তু ঋণ রাখতে পছন্দ করি না, তাই শোধ করার সময় এসেছে। নো ধস্তাধস্তি, আমি ছেড়ে দিলেই মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। আব্বা আম্মা, শ্বশুর শাশুড়ি মা উর্ফে মেজো চাচা চাচিমা, দোয়া করিও, যুদ্ধে নামছি আজ থেকে। তোমাদের নাতি নাতনির মুখ এই বছরের মধ্যেই দেখতে পাবে। এটা বলে জাঙ্কুক তেকে নিয়ে হাঁটা শুরু করলো। আরেন জাঙ্কুকের এমন কাণ্ডে খুবই ক্ষেপে আছে, তাই যা মুখে আসছে তা বলেই বকাঝকা করতে লাগলো। এদিকে জাঙ্কুক তার কাজে ব্যস্ত, যেন একটু আগে কিছুই হয়নি, সবে দুধ ভাত। জাঙ্কুক তার রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। লাইটটা অন করতেই চমকে উঠল, কারণ সম্পূর্ণ ঘরটি ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। তা দেখে জাঙ্কুকের মুখের দিকে তাকালো। জাঙ্কুকের ঠোঁটে দুষ্টু হাসি। তখন জাঙ্কুক থেকে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও তের পাশে বসে বলল, চড়ুই, আমি ক্ষুধার্ত। আজ 32 বছর, না না, আজ থেকে 33 বছর ধরে। তুই কি রাজি? অবশ্য তুই রাজি না হলেও আজ আমার উপোস ভাঙচুর করতেই হবে। আমার বাচ্চাদের পড়াশোনা দেরি হয়ে যাচ্ছে। জাঙ্কুকের কথা শুনেতে চমকে 2 ইঞ্চি দূরে সরে গেল। এমনিতেই লজ্জা লাগছে, তার মধ্যে জাঙ্কুককে বাধা দেওয়ার কোনো উপায় নেই তার কাছে, তাই বলল, এটা কি চাওয়া ছিল, নাকি এক প্রকার সোজা সাপটা থ্রেট? চাই মানে চাই, তুমি চাইলেও আমার, না চাইলেও আমার। জাঙ্কুক সুরে হেসে উঠল। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলগুলোর উপর শুয়ে বলে উঠল, ওই তুই যা ভাবিস, তবে সত্যি আমার বাচ্চাদের পৃথিবী দেখার সময় পিছিয়ে যাচ্ছে। আমি আর অপেক্ষা করতে পারছি না বাবা ডাক শোনার। বুঝলি চড়ুই বউ, আমি বড়ই আদর্শবান পিতা। বাচ্চাদের পৃথিবীতে আনার জন্য লুঙ্গি কপালে বেঁধে যুদ্ধে নামছি। তে কিছু বলবে তার আগেই জাঙ্কুকের হাত ধরে তার দিকে টান দিল। তাতে তার বুকের উপর গিয়ে পড়ল। তখন জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে ঠোঁটে গভীর একটা চুমু দিয়ে নেশালো কণ্ঠে বলল, জন্মদিন উপলক্ষে আমার গিফট আমি তোকে চাই চড়ুই। এর থেকে ভালো আর বেস্ট গিফট কোথায় পাবো? তুই কি আমার হতে প্রস্তুত? জাঙ্কুকের এমন নেশা ভরা কণ্ঠ শুনে তিয়া নিজেকে আটকে রাখতে পারল না। মাথা ঝাঁকিয়ে সায় জানালো। এমনিতেই জাঙ্কুক তার কাছে আসলে সে মাতাল হয়ে যায়। এক অদ্ভুত নেশা কাজ করে মনে। তের সম্মতি পেয়ে জাঙ্কুক মুচকি এসে তের শরীরে গভীরভাবে স্পর্শ করল। ভালোবাসার মুহূর্ত যেন স্বর্গের এক স্পর্শ। জাঙ্কুক থেকে বুকের ভেতর লেপ্টে নিয়ে পরম ভালোবাসায় আদর করতে লাগলো। এতে তের শিহরে উঠল পুরো দেহ। তখন তে নেশালো অবস্থায় বলল, তুমি কাছে থাকলে আমি কেমন যেন সুখে পাগল হয়ে যাই। আমি পাগল করে দিই সেটা বলবি না? যা দুষ্টু, আপনাকে হারানোর ভীষণ ভয় পাই আমি। জাঙ্কুকের একটা হাত তের নাভির নিচে ওঠানামা করছে, আর অন্য এক হাতে তের স্তনে চাপ দিতে দিতে তের শরীরের সঙ্গে মিশে যেতে যেতে বলে উঠল, আমার এতটা কাছে আসো, যতটা কাছে আসলে তোমার আর ভয় থাকবে না। তুমি জানো না, তোমাকে হারালে আমি পাগল হয়ে যাব। আই লাভ ইউ সো মাচ চড়ুই বউ। তখন তে কিছু একটা বলতে গিয়েও বলতে পারল না। তার আগে তার উষ্ঠ তখন জাঙ্কুকের কোমল উষ্ঠে বাধা পড়ে গেছে। জাঙ্কুক আর সময় নিল না, নিজের সাথে তেকে সম্পূর্ণ গেঁথে ফেলল। সুখের আবেশে অজান্তে চোখ থেকে টপ করে অস্ত্র গড়িয়ে পড়ল, আনন্দের অস্ত্র। তেকুক সম্পূর্ণভাবে অন্য এক ব্যক্তিত্বের সাথে পরিণত হলো। সব চাওয়া পাওয়া না পাওয়ার মাঝে তেকুকের মিলন হয়ে গেল।
সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল তের। একটু নড়েচড়ে উঠতে নিজেকে আবদ্ধ অনুভব করলো। মনে হচ্ছে কেউ তাকে সাপের মতো পেঁচিয়ে ধরে রেখেছে, ছেড়ে দিলেই হয়তো সে উড়ে চলে যাবে। তখন হঠাৎই তার রাতের ঘটনাটি মনে পড়ে গেল। তাই সাথে সাথে চোখ খুলে ভালো করে নিজের দিকে তাকালো। নিজের দিকে তাকাতেই অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে পড়ে গেল। দেখলো জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। জাঙ্কুকের খোলা উন্মুক্ত লোমযুক্ত বুক তার সাথে মিশে আছে। তিনি নিজেকে আর স্বাভাবিক রাখতে পারল না, চুপ করে একটা চুমু খেয়ে নিল। আহ, সেই তাজা তাজা মিষ্টি গ্রান বলি সব দিক থেকে নিজেকে মুক্ত করে উঠে বসলো। বেড থেকে নিচে নামার জন্য পা বাড়াতেই জাঙ্কুক হ্যাঁচকা টান দিয়ে তাকে আবারও তার সাথে মিশিয়ে নিল। জাঙ্কুক ভাইয়া, তেকে কিছু বলতে না দিয়ে জাঙ্কুক টুপ করে তের ঠোঁটগুলো নিজের ঠোঁটে আবদ্ধ করে নিল। মিনিট দুয়েক কিস করে ছেড়ে দিল। হঠাৎ এমন আক্রমণে তে কিছুটা হাঁপিয়ে উঠেছে। তাই ভুরু কুঁচকে তাকিয়ে বলল, সিসি আমাকে বাসি মুখে কিস করলেন কেন জাঙ্কুক ভাইয়া? তের কথায় জাঙ্কুক আবারও টুপ করে তের ঠোঁটে চুমু খেয়ে বলল, আমি তোর কোন জন্মের ভাই লাগি? তোর মায়ের পেট থেকে তোর আর ইউনজুনের মতো জন্ম নিয়েছি, নাকি মেজু চাচা আরেকটা বিয়ে করেছে সেই ঘর থেকে পয়দা হয়েছি? ইডিয়ট, জামাইকে ভাইয়া বলে? ইজ্জত পানের জলে ভাসাইয়া দিল। আপনাকে তো ভাইয়া, আবারও ভাইয়া বলে সাহস তো কম নয় তোর। দেব নাকি আরেকটা ডোজ? মাথা মোটা, একবার ভাব, তুই ভাইয়া ডাকলে আমার পুলা পাই না আমারে মামা ডাকবো। আহ, কি যন্ত্রণা, কি ভয়ঙ্কর যন্ত্রণা। আরেকবার যদি ভাই বলিস জাঙ্কুকে চড়ুই, তোর একদিন আমার যতদিন লাগে। এবার তো আমি শুধু মিষ্টি মিষ্টি চুমু দিয়েছি, তারপরে এবার চুমুর সাথে টুকটুক কামড়ো ফ্রি। তে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কিছু বলার নেই তার। আর হ্যাঁ, যেখানে সেখানে ভাইয়া বলবি তো আমি মানুষজন চিনবো না, তাদের সামনে চুমু খাবো, পরে বলতে পারবি না আমি তোর ইজ্জত খাইয়া ফেলছি। তে দু হাত দিয়ে নিজের ঠোঁট দুটো চেপে ধরে মিনমিন গলায় বলে উঠল, বলবো না ভাই। এখন বলুন, আপনি আমাকে বাসি মুখে কিস করলেন কেন? সি, নতুন জীবনের প্রথম দিনই বাসি থুতু খেতে হলো। জাঙ্কুক হাসতে শুরু করলো তার প্রিয়তমার কাণ্ড ও কথা শুনে। একটু ঝুঁকে ফিসফিস করে বলল, বাবুই শোনা, এটা বাসি না, এটা মিষ্টি, এটা ভালোবাসা। প্রতিদিন সকালে এটা তোর জন্য বরাদ্দ। এটা পেলে তুই শক্তিশালী হয়ে যাবি। চল না চড়ুই, আরেকবার যুদ্ধ করি। আমার বংশধরদের তাড়াতাড়ি পৃথিবীতে আনতে হবে তো। আর বংশধর একজন দুজন না তো, এক হালি। আর পেট দিকে আরেকটু ঝুঁকে একদম কানে ঠোঁট লাগিয়ে বলল, তুই রাজি থাকলে 1 ডজন বংশধর আনবো। আমরাই একটা ক্রিকেট আর ফুটবল টিম বানাবো। তে মনে মনে ভাবলো, এই লোকটা তার চিন্তা ভাবনার চেয়েও ভয়ঙ্কর। ঘড়ির কাঁটায় 9টার উপরে। তার শরীরটা এত ক্লান্ত লাগছে কেন বুঝে উঠতে পারলো না। তাও কোনো মতে সিঁড়ি দিয়ে নিচে নেমে সোফায় বসে পড়ল। দেখে দেখে জ্যানি আর ন্যান্সি খিলখিলিয়ে হেসে উঠল। তারা আগে থেকেই সোফায় বসেছিল। তখন তে চিল্লিয়ে বলল, মা, আমাকে একটু নাস্তা দাও, খুব খিদে পেয়েছে। ও শাশুমা গো, সারা রাত যুদ্ধ শেষে বেচারি যুদ্ধে জয়ী হয়ে ফিরেছে, তাকে খাবার দাও। এবার তে প্রচুর লজ্জা আর ক্ষিপ্ত হয়ে গেল। জ্যানি জুড়ে হেসে উঠল। এর মধ্যে সেই অতি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, আহ জ্যানি, আমার বউকে কি সব বলছিস? বাচ্চা বউ আমার। এই তো সপ্তাহ আগেই তোর সাথেও সেই যুদ্ধ শেষ হয়েছে। আমি অসুস্থ ছিলাম বলে, না হয় যুদ্ধ শুরু থেকে শেষে কি হয়েছে চা বিস্কিট খেতে খেতে গল্প করা যেত। আহ, কি মধুর আলাপ। জাঙ্কুকের এমন কথায় জ্যানি লজ্জা পেয়ে গেল। এর মধ্যে জিন রান্নাঘর থেকে বেরিয়ে এলো। এসে জাঙ্কুকের কান টেনে ধরে বলল, ব্যাস, ছেলে কোন লগ্ন দেখে জন্ম দিয়েছি। নির্লজ্জ, গোষ্ঠীর স্বভাব ভালোই রক্ত করেছে। বড় ছোট মানে না, যেখানে সেখানে ফটফট করে। আহ মা, ছাড়ো, করছো কি? আমি একটা এমপি। আয় হায়, তুমি আমার ছোট্ট বউয়ের সামনে ইজ্জত লুটে নিচ্ছ। তা আমার কোনো কালে ইজ্জত চকচক ছিল না। ছাড়ো তো, লম্বা একটা যুদ্ধ শেষ করেছি সবে, খিদে পেয়েছে। এটা বলার সাথে সাথে জিন তাকে ছেড়ে দিয়ে চোখ রাঙিয়ে দ্রুত এখান থেকে চলে গেল। কেটে গেল আরো 1 মাস। সময় এত সুন্দর আর মিষ্টিও হতে পারে এই মাসটা না গেলে তুই বুঝতোই না। বিকেল বেলা বাসার সবাই বসে বসে গল্প করছিল, কিন্তু এই গল্পের মাঝে এক বালতি পানি ঢেলে দিল তের মোবাইল। এখানে বসে থাকা প্রতিটি মানুষের তের দিকে তাকালো। তে তাড়াতাড়ি ফোন নিয়ে এখান থেকে কেটে পড়ল।
মোবাইলের স্ক্রিনে নামটা ছকছক করছে, ঘূর্ণিঝড় মহাসেন। প্রথম কলটা বাজতে বাজতেই কেটে গেল। আবার কল আসতে সাথে সাথে কলটা রিসিভ করলাম। রিসিভ করতে জাঙ্কুকের চেহারাটা ভেসে এলো মোবাইলের স্ক্রিনে। জাঙ্কুক তের দিকে নিভু নিভু চোখে তাকিয়ে আছে। তখন তে বলল, এমনি তাকিয়ে আছেন কেন ময়নার বাপ? জাঙ্কুক বড় কুঁচকে তাকিয়ে বলল, ময়নার বাপ কে রে? বাইদা রাস্তা আমাকে বললি না তো? তোর কাছে তো মনে হয় না 1 মাস ধরে গিয়েছি। তুই 1 মাসে ময়না পয়দা করলি কি করে? ওই তুই আবার আমার মেয়ের নাম ময়না রাখার চিন্তা ভাবনা করছিস না তো? খবরদার সুরুই। বদ এমপি, মুক্ত নয় যেন মেশিন। ময়না না রাখলে সয়না রাখবো। আমার মাইয়ার নাম আমি রাখবো। আপনি কি কল কেন দিয়েছেন? তোর মাইয়া মানে? ওই মোবাইলে বেশি ফটফট করছিস যে। দাঁড়া, রাতে বাসায় এসে নেই। তোকে বলছি না মাইয়াগুলো আমার আর পুলাগুলো তোর। আমার মাইয়ার নাম আমি রাখবো। দেখ, কাম নাই কাজ নাই, ফ্রি হলে ভিডিও কলে আমাকে জ্বালায়। ঘূর্ণিঝড় মহাসেন থেকে কম নয়। আপনার কাজ না থাকতে পারে, আমার আছে। কত গুরুত্বপূর্ণ মহলে বসেছিলাম, কত সুন্দর কথাগুলো পেটে রেকর্ড করছিলাম। সেই সময় কল করতে হবে? দেখ শান্ত। জাঙ্কুককে আর কথা বলতে না দিয়ে তুই কল কেটে দিল। এর মধ্যে টুম করে একটা শব্দ এলো। মোবাইলটা খুলতেই দেখতে পেল জাঙ্কুকের মেসেজ। ওয়েট ফর মি সুরি সোনা, আজ বাসায় এলে কিন্তু ময়না আর সয়না দুই যমজ বোনকে পৃথিবীতে আনার ব্যবস্থা করব। তখন হঠাৎই ড্রয়িং রুম থেকে শুরু করে আওয়াজ শোনা গেল। তে আর স্থির থাকতে পারল না, দ্রুত সেদিকে দৌড় লাগালো। নিচে আসতে দেখতে পেল জ্যানি বসে বসে কান্না করছে। এই সময় জ্যানিকে দেখতে কিছুটা ভূত দেখার মতো চমকে উঠল। পুলিশটা একটু ধপ করে উঠল। যিশু মেয়ের কান্নায় ভেঙে পড়েছেন। তে সামনে এসে তার মায়ের কাছে জিজ্ঞেস করলো কি হয়েছে। আয়ুষা বলল তাতে তের পায়ের নিচে মাটি সরে গেল। ঘুরে ফিরে 4 বছরের আগের ঘটনা আবারও সামনে এলো। জানতে পারলো ফিলিক্স জ্যানি ফুপু শাশুড়ির মেয়ের স্বামী, যার জন্য কিম বাড়ির একটা মেয়েকে হারিয়েছে সবাই। রাত প্রায় 9টা। কিম রং মহলে পিনপতন নীরবতা। জ্যানি সহ তার শ্বশুর বাড়ির লোকজন এসেছে। কিম বাড়ির বড়রা বসে আছে। সবাই চুপচাপ নীরবতা পালন করছে আর অপেক্ষা করছে কখন জাঙ্কুক ফিরবে। অবশেষে জাঙ্কুকও ফিরল, কিন্তু জাঙ্কুক এমন ভাব করলো যেন এটা তেমন কিছুই না। বাড়ির সবাই উপস্থিত, সবাই বসতে জাঙ্কুক সহ সুবিন ইউনজুনো একের পর এক সবকিছু খুলে বলল। সবকিছু খুব সহজেই জাঙ্কুক হ্যান্ডেল করে নিল। অবশেষে সব ঠিকঠাক হলো। দুই পরিবার সহ জ্যানির মনের ভুল বোঝাবুঝিও দূর হলো। এই রুমে চুপচাপ শুয়ে শুয়ে কিছু একটা ভাবছিল। তখন চোখ গেল জাঙ্কুকের উপর। জাঙ্কুক বারান্দায় দাঁড়িয়ে দূরে দৃষ্টি নিক্ষেপ করে আছে। এই চুপচাপ উঠে তার দিকে এগিয়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরতে জাঙ্কুকের ধ্যান ভাঙল। তাতে জাঙ্কুক মুচকি হাসি দিয়ে তার হাতে বাঁধন খুলে তাকে সামনে দাঁড় করিয়ে উল্টো তেকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার সরুই বইয়ের চোখে ঘুম নেই কেন? তে মুচকি এসে বলল, জামাই ছাড়া ঘুম আসে না। জাঙ্কুক মুহূর্তে হেসে উঠল। তখন তে তার দিকে ফিরে বলল, আচ্ছা, আপনি ফ্লিক্স ভাইয়া আর মিন ইয়ুঙ্গির সম্পর্কে এত কিছু জানতেন, আমাদের কাউকে বলেননি কেন? সুবিন ভাইয়া আর ইউনজুন ভাইয়াও জানতো। জাঙ্কুক মুহূর্তে থেকে পাছাকুলা করে কোলে নিয়ে বলল, সবকিছু জানতে নেই প্রিয়। যেসব জিনিস জানলে আমার পরিবারের রাতের ঘুম কেড়ে নেবে, সেগুলো আমি জাঙ্কুক দূর থেকে বিনষ্ট করে ফেলবো। তুই এত কিছু জেনে কি করবি? ভুলে গিয়েছিস নাকি? চল, ময়না আর সয়না দুই যমজ বোনকে আনতে হবে। আমি কিন্তু মোটেও ভুলিনি। বলে থেকে কোলে নিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। সাবধানে বিছানায় শুয়ে দিয়ে নিজেও এগিয়ে এলো। তে লজ্জায় চোখ বুজে ফেলল। জাঙ্কুক তের এমন কাণ্ডে হেসে দিল। এখনো তার চড়ুই বউসি আগের মতোই লাজুকি রয়ে গেছে। কাছে গেলে চোখ বুজে ফেলবে। জাঙ্কুক তের চোখ বোঝার মাঝেও মুগ্ধতা খুঁজে পায়। রাত যত গভীর হচ্ছে, জাঙ্কুকের ভালোবাসা ততটা প্রখর হচ্ছে। তে আবেশে গ্রহণ করছে সেই ভালোবাসা। দুজন ডুবে যাচ্ছে ভালোবাসার জোয়ারে। ভালোবাসার এক রঙিন দেশে, যেখানে নেই কোনো বাধা, রয়েছে এক আকাশ সমান ভালোবাসা। জাঙ্কুকের শরীর এলোমেলো অবস্থায় বিছানায় ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে। তখন জাঙ্কুকের কপালে একটা পরশ এঁকে তার শরীরে কাঁথা টেনে দিয়ে মুচকি এসে বলল, কে জানতো এই ছোট্ট চড়ুই তাকে ভুবন ভুলানোর সুখের সন্ধান দেবে। বলেই বারান্দায় চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে বড় কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে রইল।
ওইখানে শুয়ে আছে পবিত্র এক সত্তা। রিয়া শুয়ে আছে, কিম রংমহলের দুই অস্তিত্ব শুয়ে আছে। জাঙ্কুক ভাবলো তার ভাইয়ের এক ভুলের কারণে কতগুলো মানুষের জীবন এলোমেলো করে দিল। দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ফিলিক্স, কিভাবে ছেড়ে দিতাম তোকে বল? ভাই হয়েও আমার রক্তে রাঙানো তোর হাত, লিয়া আর তার বাচ্চার খুনি। দুঃখ ভরা একটা হাসি দিয়ে কিছুক্ষণ আগের কথা মনে করল। সুবিন আর জাঙ্কুক একটা ক্যাফেতে বসে আছে। সুবিন কিছু প্রমাণ সহ ভিডিও জাঙ্কুককে দেখালো, যেখানে 4 বছর আগে ফিলিক্স কিভাবে তেকে ব্যবহার করে জাঙ্কুককে মারতে চেয়েছিল। সর্দারও সবকিছু কবুল করেছে। মাস আগে ফিলিক্সের নির্দেশে জাঙ্কুকের বুকে গুলি করেছে। জাঙ্কুক সবকিছু জেনে চুপচাপ কিছুক্ষণ বসেছিল। তারপর হঠাৎ কাকে যেন কল করে বলল মিনিট 10-এর মধ্যেই ফিলিক্সকে তার চাই। একটা হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। সন্ধ্যা তখন 7টা। মুখে মাস্ক ব্যবহার করে হসপিটালের ভিতরে ঢুকলো। নিজেকে সম্পূর্ণ কভার করে নিয়েছে। একটা কেবিনের সামনে এসে চুপচাপ রুমের ভিতর প্রবেশ করলো। ফিলিক্স ঘুমিয়ে আছে। জাঙ্কুক তার প্রাণপ্রিয় ছোট ভাইয়ের দিকে এগিয়ে এলো। মিনিট 5 তার পাশে বসে কপালে একটা চুমু দিয়ে হাত দিয়ে ইশারা দিতেই ডক্টর একটা ইনজেকশন পুশ করলো। তখন জাঙ্কুক তার ভরা দুচোখ নিয়ে উঠে চলে এলো, আর পিছু ফিরে তাকালো না। এখনো জাঙ্কুকের দুচোখ ভর্তি জল। খুব সযত্নে তা মুছে নিয়ে বলল, তোর শাস্তি এটাই, মৃত্যু আমি তোকে দিতে পারবো না। এত পাষাণ হৃদয়ের ব্যক্তি আমি না। তুই আমার কলিজার টুকরা। তবে সারা জীবন না হয় প্যারালাইসিসই হয়ে থাক, তবুও বেঁচে থাক, পাপ কর্ম থেকে দূরে থাক। এর মধ্যে জাঙ্কুক মিষ্টি একটা শব্দ শুনতে পেল। সাথে সাথে পিছনে ফিরে তাকালো। দেখতে পেল তার চড়ুই বউ ঘুমের ঘরে তাকে খুঁজছে। জাঙ্কুক আর বারান্দায় দাঁড়িয়ে থাকলো না। জীবনের এই মোড়ে তার সুখ তাকে হাতছানি দিয়ে ডাকছে। তাই তো তের কাছে গিয়ে তের গালে পরশিকে দিয়ে বিড়বিড় করে বলল, চেয়েছিলাম মোনাজাতে তোকে আমার রংমহলে আবদ্ধ চড়ুই বউ বানাবো বলে।